নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব সাহিত্যিক প্রফুল্ল রায়ের বিরুদ্ধ পক্ষ। মাঝারি মাপের ফ্ল্যাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার পর পোপটলাল পারিক বললেন, কি পছন্দ তো? মাস চারেক আগে একটা বিরাট মাল্টিন্যাশনাল ফার্মে চাকরি পেয়ে বম্বে এসেছি। এখানে আসার পর বাড়িটারি ভাড়া পাওয়া যাচ্ছিল না। বম্বে শহরে আকাশের তারা খুশি আনাটা বাড়ি পাওয়ার চাইতে ঢের সহজ ব্যাপার। 4টে মাস আমি একটা গেস্ট হাউসে আছি। এখানে এই বম্বে শহরে 7টায় সানরাইজ। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ব্রেকফাস্ট সারতে সারতেই 8:30 বেজে যায়। 9:30 অফিসে অ্যাটেন্ডেন্স। ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে সাবারবান ট্রেনের দম আটকানো ভিড়ে নিজেকে গুঁজে দিয়ে চলে যাই প্রপার বম্বেতে। 9:30 থেকে একটানা 12:30 পর্যন্ত অফিসে আর মাথা তুলতে পারি না। ঘাড় গুঁজে ফাইলের মধ্যে ডুবে থাকতে হয়। তারপর 1 ঘন্টা লাঞ্চ ব্রেক। উদীপী, সিন্ধি কি ইরানি হোটেলে দুপুরের খাওয়াটা সেরে 1:30টায় আবার ব্যাগ বে রিক্লাইমেশনের 22 তলা বিশাল স্কাই স্ক্রেপারে গিয়ে ঢুকি। ওখানেই আমার অফিস। 1:30টায় ঢোকবার পর বিকেল 5টা পর্যন্ত বাকি পৃথিবীর সঙ্গে আমার সম্পর্ক থাকে না। অগুন্তি ফাইল বিরাট হাঁ করে আমাকে তার ভিতর গিলে নেয়। 5টার পর অফিস ছুটি হলে বাড়ির খোঁজে বেরিয়ে পড়ি। বাবা, মা আর 2টো ছোট ভাই কলকাতায় রয়েছে। 2 বছর হলো বাবা রিটায়ার করেছেন। ছোট ভাই দুটো বিকম পাশ করে বসে আছে। এই অবস্থায় বম্বেতে গেস্ট হাউসে থেকে নিজের খরচ চালিয়ে আবার কলকাতার সংসার টানা প্রায় অসম্ভব ব্যাপার। একটা বাড়িটারি পেলে সবাইকে নিয়ে আসা যায়, তাতে খরচটা আমার মাপের মধ্যে নিয়ে আসতে পারবো। তাছাড়া সিন্ধি কি উদীপী হোটেলে খেয়ে পেটের 12টা বেজে যাচ্ছে। মা এলে পাকস্থলীটা অন্তত রক্ষা করা যাবে। কিন্তু বম্বে শহরে বাড়ি কোথায়? প্রপার বম্বের তো প্রশ্নই ওঠে না। 4 মাস ধরে গোটা আউটস্কার্ট চষে বেরিয়েছি, কিন্তু 1 কামরার একটা ঘরও খুঁজে বার করতে পারিনি। ঘর কি পাওয়া যায় না? নিশ্চয়ই যায়, কিন্তু বম্বে শহরে বাড়ি কোথায়? প্রপার বম্বের তো প্রশ্নই ওঠে না। 4 মাস ধরে গোটা আউটস্কার্ট চষে বেরিয়েছি, কিন্তু 1 কামরার একটা ঘরও খুঁজে বার করতে পারিনি। ঘর কি পাওয়া যায় না? নিশ্চয়ই যায়, কিন্তু কিভাবে যায়? 1200 মাইল দূরের কলকাতা থেকে আসা আমার মতো একটা নতুন ছেলের পক্ষে তা জেনে ওঠা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাড়ির ব্যাপারে কিছুই করতে না পেরে পোপটলাল পারিককে ধরেছি। আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, পোপটলাল সেখানকার সুপারিনটেন্ডেন্ট। মধ্যবয়সী গুজরাটি ভদ্রলোক, মানুষ হিসেবে অত্যন্ত হৃদয়বান। আমি যেদিন এই অফিসে রিপোর্ট করলাম সেদিন থেকেই তার স্নেহের উষ্ণতা অনুভব করে আসছি। পোপটলাল বোম্বে শহরের অন্ধিসন্ধি সব জানেন। তিনি খোঁজাখুঁজি করে লোক লাগিয়ে শেষ পর্যন্ত প্রপার বম্বে থেকে 12-14 কিলোমিটার দূরে সান্তাক্রুজ ইস্টে একটা 5 তলা বাড়ির একেবারে মাথায় একটা ফাঁকা ফ্ল্যাট বার করেছেন। আর সেটাই তিনি আমাকে এই মুহূর্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো শেষ করলেন। ফ্ল্যাটটায় 2খানা বড় বেডরুম, একটা হল, তাছাড়া আলাদা কিচেন, বাথরুম ইত্যাদি ইত্যাদি তো রয়েছেই। সবচাইতে সুবিধাজনক যেটা, তা হল সাবারবান ট্রেনের স্টেশনটা বাড়ির গায়ে। 2 মিনিট হাঁটলেই ঘোড়বন্দর রোডে গিয়ে প্রপার বম্বের এক্সপ্রেস বাস পাওয়া যায়। আমার পক্ষে এর চাইতে ভালো বাড়ি পাওয়া প্রায় অসম্ভব। বাড়িটা পোপটলাল পারিকের এক দুঃসম্পর্কের আত্মীয়ের। তার নাম ভরতরাম ঢোলাকিয়া। তিনিও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি পোপটলালকে বললাম, হ্যাঁ, পছন্দ হয়েছে। কত ভাড়া দিতে হবে? 500। তবে
কি? 10,000 টাকা পাগড়ি, মানে সেলামি দিতে হবে। ভরতরাম হাত কচলাতে কচলাতে বললেন, হ্যাঁ মানে বুঝতেই পারছেন, বাড়ি ভাড়া দিয়ে আমাকে খেতে হয়, নইলে আমার আত্মীয়ের সঙ্গে এসেছেন, বুঝি পাগড়িটা নেওয়া উচিত না। পাগড়ি ছাড়া বম্বেতে 1 ইঞ্চি জায়গা পাওয়া যায় না। যে ফ্ল্যাটটা এইমাত্র দেখলাম, কম করে তার পাগড়ি হওয়া উচিত 20,000 টাকা। পোপটলাল পারেকের খাতিরে 10,000-এ পাওয়া যাচ্ছে। এর চাইতে সস্তায় খুঁজতে গেলে বম্বে শহরে এ জন্মে আর বাড়ি মিলবে না। বললাম, ঠিক আছে, 10,000-ই দেব। কথাবার্তা পাকা করে আমরা 3 জন ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম। বেরিয়েই পোপটলাল আর ভরতরাম সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। আমাকে কিন্তু থমকে দাঁড়িয়ে পড়তে হলো, কেননা এই 5 তলা বাড়িটার প্রত্যেক ফ্লোরে 2টো করে মুখোমুখি ফ্ল্যাট। আর এই মুহূর্তে আমার চোখে পড়ল উল্টো দিকের ফ্ল্যাটটা থেকে মাধুরী বেরিয়ে আসছে। 3 বছর পর মাধুরীকে কলকাতা থেকে 1200 মাইল দূরে আরব সাগরের পাড়ের এই শহরে দেখব, কে ভাবতে পেরেছিল? অবাক বিস্ময়ে পলকহীন তাকিয়ে রইলাম। মাধুরীও আমাকে দেখে দাঁড়িয়ে গিয়েছিল, তার চোখেও অপার বিস্ময়। কয়েক পলক তাকিয়ে থাকার পর সেই প্রথম বলল, সঞ্জীব দা না? মাধুরীর বয়স 23-24, গায়ের রং খুব ফর্সাও না আবার কালোও না, দুয়ের মাঝামাঝি। মসৃণ ত্বক, লম্বাটে মুখ, ঘাড় পর্যন্ত ছাঁটা বাদামি সিল্কের মতো চুল, ভাসা ভাসা মাঝারি চোখ, মেলে দেওয়া পাখির ডানার মতো টান টান ভুরু, পাতলা ফুরফুরে নাক, পরনে প্রিন্ট করা নাইলেক্স শাড়ি আর স্লিভলেস ব্লাউজ, পায়ে উঁচু হিলের স্লিপার। 3 বছর আগে কলকাতায় থাকতে মাধুরী ছিল বেশ মোটাসোটা, তুলতুলে নরম চর্বি দিয়ে তখন তার শরীরটা ছিল তৈরি। বাজে চর্বি ঝরে গিয়ে এই 3 বছরে তার চেহারায় ঝকঝকে ইস্পাতের মতো একটা ধারালো ভাব এসেছে। তার চোখে, মুখে এবং শরীরের গড়নে কোথায় যেন অদৃশ্য একটা আকর্ষণ ছিল, সেটাই 3 বছরে অনেক বেড়েছে। মাধুরীর চোখে দৃষ্টি স্থির রেখে বললাম, হ্যাঁ, তুমি এখানে? মাধুরী বলল, আমরা তো এখানেই থাকি। ওই ফ্ল্যাটটায়? হ্যাঁ। পোপটলালরা সিঁড়ি ভেঙে 4 তলার ল্যান্ডিংয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, আমার জন্য অপেক্ষা করছেন। ওখান থেকেই পোপটলাল গলা তুলে বললেন, কি হলো চ্যাটার্জি, যাবে না? একটু চমকে উঠলাম। মাধুরীকে দেখার পর পোপটলালদের কথা খেয়াল ছিল না। ঘাড় ফিরিয়ে বললাম, আপনারা নামতে থাকুন, আমি আসছি। চোখের কোণ দিয়ে মাধুরীকে দেখিয়ে পোপটলাল বললেন, চেনাশোনা বুঝি? হ্যাঁ। আস্তে ঘাড় কাত করলাম। পোপটলাল আর কিছু জিজ্ঞেস করলেন না, ভরতরামকে সঙ্গে করে নেমে গেলেন। মাধুরী এবার বলল, তুমি এখানে কি করে সঞ্জীবদা? কি উদ্দেশ্যে এই ফ্ল্যাট বাড়িতে এসেছি মাধুরীকে জানিয়ে দিলাম। মাধুরী অবাক হয়ে বলল, তুমি তাহলে ওই ফ্ল্যাটটা ভাড়া নিচ্ছ? হ্যাঁ। আমাদের কথাবার্তার মধ্যেই মাধুরীর মা আর ছোট বোন সুব্রতা ওদের ফ্ল্যাটের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। মাধুরীর মা বললেন, কার সঙ্গে কথা বলছিস রে মাধু? বলতে বলতেই আমার ওপর তার চোখ এসে পড়ল। কে, সঞ্জীব নাকি? এক মুহূর্ত দ্বিধা করলাম, তারপর 2 পা এগিয়ে মাধুরীর মাকে প্রণাম করলাম। তিনি আমার চিবুকে আঙুল ঠেকিয়ে বললেন, বেঁচে থাকো বাবা, এসো ভেতরে এসো। বললাম, আজ আর যাব না মাসিমা, এক্ষুনি আমাকে ব্যাক বে রিক্লামেশনে দৌড়তে হবে। মাধুরীর মা বললেন, তোমাকে বোম্বাইতে দেখব ভাবতে পারিনি। আমি এখানে একটা চাকরি নিয়ে এসেছি। ওমা, তাই নাকি? কতদিন আগে এসেছ? মাস 4। ওই দেখো, আমরা কিচ্ছু জানি না, জানবই বা কোত্থেকে? কলকাতা থেকে আসার পর তোমাদের সঙ্গে যোগাযোগও নেই, দেখা সাক্ষাৎও নেই। মাধুরী এই সময় বলে উঠল, জানো মা, সঞ্জীবদা ওই ফ্ল্যাটটা ভাড়া নিচ্ছে। মাধুরীর মা বললেন, তাই বুঝি? বাহ,
খুব ভালো, আবার এক জায়গায় থাকা যাবে। মাধুরীর বোন সুব্রতার বয়স 17-18। সে হঠাৎ রগরের গলায় বলে উঠল, আবার মজা সে ঝগড়া শুরু করা যাবে। মাধুরীর মা আর আমি দুজনেই ভীষণ অস্বস্তি বোধ করলাম। মাধুরীর মা ধমকের গলায় সুব্রতাকে বললেন, বাঁদর মেয়ে, চুপ কর। মাধুরী কিন্তু এতটুকু বিব্রত হয়নি। সে ঠোঁট কামড়ে হাসতে লাগল। মাধুরীর মা আমার দিকে ফিরে এবার বললেন, ওই দেখো, আসল কথাটাই জিজ্ঞেস করা হয়নি, তোমার মা বাবা কেমন আছেন? বললাম, ভালো। ফ্ল্যাট ভাড়া নিচ্ছ, ওদের নিয়ে আসবে তো? হ্যাঁ মাসিমা, তাড়াতাড়ি নিয়ে এসো। এরপর বাড়ির অন্য সবাই কে কেমন আছে, কে কি করছে, সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন মাসিমা। সব প্রশ্নের উত্তর দিয়ে বললাম, আজ যাই, এসো। মাধুরীও আমার সঙ্গে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে নেমে এলো। নামার সময় ও ওদের বাড়ির 3 বছরের সব কথা 3 মিনিটে জানিয়ে দিয়েছে। মাধুরীর বাবা হরিনারায়ণ বাবু এখনো কাস্টমসে চাকরি করছেন, তবে এটাই তার রিটায়ারমেন্টের বছর। মাধুরী কলকাতা থেকে বিএ পাশ করে এসেছিল, এখানে সে এলআইসিতে একটা চাকরি পেয়েছে। সুব্রত একটা নামকরা ইনস্টিটিউটে অফিস সেক্রেটারিশিপ করছে। ওদের কোনো ভাইটাই নেই। কথায় কথায় দুজনে সান্তাক্রুজ স্টেশনে চলে এসেছিলাম। মাধুরী আন্ধেরিতে যাবে, ওখানকার জোনাল অফিসে সে কাজ করে, আর আমি যাব তার উল্টো দিকে চার্চ গেট স্টেশনে। টিকিট কেটে ওভারব্রিজ পেরিয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে যখন নেমে যাচ্ছি, তখন মাধুরী বলল, তোমরা তাড়াতাড়ি চলে এসো সঞ্জীবদা। বললাম, আচ্ছা। সুব্রতা যা বলল তাই করব, কিন্তু ঝগড়া তো? হ্যাঁ, তোমাদের সঙ্গে ঝগড়া করে করে এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে ওটা ছাড়া এই 3 বছরে ভীষণ অসুবিধা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, 3 বছর ইন্টারভেলের পর নতুন এনার্জি নিয়ে আবার শুরু করতে চাইছো? হ্যাঁ, বলে হাসতে হাসতে ওভারব্রিজ ধরে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে গেল মাধুরী। ওখান থেকেই আন্ধেরির ট্রেন ধরবে সে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে চার্চ গেটের ট্রেনে উঠে প্রপার বম্বের দিকে যেতে যেতে 3 বছর আগেকার কথা মনে পড়ে যাচ্ছিল আমার। কলকাতায় শ্যামবাজারের কাছে একটা জিলিপির প্যাঁচের মতো গলির শেষ মাথায় মাধুরীরা আর আমরা একই বাড়িতে থাকতাম। বাড়িটা যে কোন আদ্যিকালের কে জানে। খুব সম্ভব জব চার্নক নিজের হাতে ওটার ভিত পুঁতেছিলেন। সূর্য উত্তরায়ণে না গেলে ও বাড়িতে 1 ফোঁটা রোদ ঢুকত না। 2-3টে মাস বাদ দিলে বাড়িটা ছিল চিরপ্রদোষের রাজ্য। অবশ্য ছাদে গেলে খানিকটা রোদ পাওয়া যেত। গরমকালটা তবু একরকম। শীত পড়লে মেঝে থেকে সর্বক্ষণ বরফের মতো হিম উঠতে থাকত। তাছাড়া বাড়ির ইলেকট্রিক্যাল লাইনগুলো পুরনো ঝরঝরে হয়ে গিয়েছিল। যখন তখন আলো নিভে যেত, ফ্যান বন্ধ হতো। জলের কলেরও সেই অবস্থা। জল, কল, রোদ, ইলেকট্রিসিটি এসব নিয়ে মাধুরীদের সঙ্গে প্রায় রোজই আমাদের খিটিমিটি লেগে থাকত। এক দিন ঝগড়াটা সকালে শুরু হয়ে ক্লাসিক গানের আলাপ তান এবং বিস্তারের মতো সারাদিনই চলতে থাকত। ওদের পক্ষের মূল গাইয়ে ছিল মাধুরী নিজে। তার সঙ্গে সঙ্গত করতেন ওর মা, সুব্রতা আর ওর বাবা। আমাদের পক্ষে আসল আর্টিস্ট আমি। আমার সঙ্গে আমাদের ফ্যামিলির অন্য সবাই ধুয়ো ধরত। বেশিরভাগ দিনই যুদ্ধটা হতো জল কল নিয়ে। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। স্নান করতে নিচের তলায় নেমে দেখি চৌবাচ্চায় 1 ফোঁটা জল নেই। চিৎকার করে বলতাম, এটা কিরকম হলো মাধুরী? তোমাদের কি এতটুকু কনসিডারেশন থাকতে নেই? মাধুরী তখন কলেজে বিএ পড়ছে। আমার গলা পেয়েই সে তাদের ঘর থেকে বেরিয়ে আসতো। বলতো, কি বলতে চাও তুমি? বলতে চাই, সবটুকু জল তোমরা শেষ করে দিলে, আমি এখন কি করে চান করি? তোমার কি ধারণা আমরা সাহারা মরুভূমি থেকে এসেছি, সব সময় চৌবাচ্চার জল আর কল নিয়ে পড়ে আছি? সাহারা থেকে এসেছো না চেরাপুঞ্জি থেকে তা আমাদের জানবার দরকার নেই।
আমরা স্নানের সময় 2 বালতি জল পেলেই খুশি হব। তোমরা জল পাবে কি পাবে না তার কৈফিয়ত কি আমাদের দিতে হবে? নিশ্চয়ই দিতে হবে। তোমরা নিচে থাকো, চৌবাচ্চা জল কোথায় যায় তোমরা ছাড়া ওপর থেকে আমাদের পক্ষে জানা সম্ভব নয়। অত সন্দেহ হলে চৌবাচ্চার কাছে সারাদিন বসে পাহারা দিলেই পারো। আমাদের চিৎকার চেঁচামেচির মধ্যেই মাধুরীর মা, বাবা আর সুব্রতা বেরিয়ে আসত। ওপরের বারান্দায় আমার মা, বাবা আর ভাইরা রেলিং ধরে দাঁড়িয়ে যেত। দুপক্ষের আর্মি মোবিলাইজেশনের পর কোরাসে যে চিৎকার শুরু হতো তাতে শ্যামবাজারের সেই গলির মাথা থেকে যাবতীয় কাক, চিল, চড়ুই আর শালিক পালিয়ে যেত। শুধু কলের বা চৌবাচ্চার জল নিয়ে না, ছাদের ভাগাভাগি, ইলেকট্রিসিটির বিল ইত্যাদি ইত্যাদি ছোট বড় সব ব্যাপারে রোজই ওপরে নিচে যুদ্ধের দামামা বেজে উঠত। ঝগড়া ছাড়া ওদের সঙ্গে আমাদের কথাবার্তা হতো না। দেখা হলেই দুপক্ষ অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যেত। এইভাবে মাধুরীদের সঙ্গে যুদ্ধ করতে করতে পুরো 10টা বছর কেটে গেছে। তারপর একদিন ওর বাবা বদলি হয়ে বম্বে চলে এলেন। নিচের তলাটা ফাঁকা হয়ে গেল। বাড়িওয়ালা তারপর আর ওটা ভাড়া দেয়নি। তার গেঞ্জির কল ছিল, নিচের তলায় সে গোডাউন করেছে। মাধুরীরা চলে যাবার পর বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গিয়েছিল। ঝগড়া নেই, চিৎকার নেই। কাকেরা, চড়ুইয়েরা আবার ফিরে আসতে শুরু করেছিল। টানা 10 বছর যুদ্ধের পর শান্তি নামলেও কেমন যেন সবকিছু ফাঁকা লাগতে শুরু করেছিল। সকালবেলা ঝগড়া করতে করতে আমরা উঠতাম, রাত্রিরে ঝগড়া করতে করতে ঘুমোতে যেতাম। মাধুরীরা চলে যাবার পর 10 বছরের সেই অভ্যাসটায় দারুণ একটা ধাক্কা লেগেছিল। মা বলতেন, মাধুরীরা ছিল, সময়টা বেশ কেটে যেত, এখন আর ভালো লাগে না। বাবা এবং ভাইরাও সে একই কথা বলতো। আসলে দিন রাত একটানা 10 বছর যুদ্ধ করলেও তলায় তলায় কোথায় যেন একটা টানও ছিল। মাধুরীরা চলে যাবার পর সেটা টের পাওয়া গেছে। যাই হোক, সময় তো আর কোথাও হাঁটু গেড়ে বসে থাকে না, সেটা চলতেই থাকে, চলতেই থাকে। দেখতে দেখতে কটা বছর কেটে গেছে। তার মধ্যে বাবা রিটায়ার করেছেন, ভাইরা গ্র্যাজুয়েট হয়ে বসে আছে। আমি এমকম পাশ করে আচমকা একটা চাকরি পেয়ে বম্বে চলে এসেছি। আর কি আশ্চর্য, এতকাল পর আবার মাধুরীদের সঙ্গে দেখা হলো। কলকাতার মতো এবার আর ওপরে নিচে নয়, একেবারে মুখোমুখি থাকতে হবে। পরের দিনই পোপটলালের আত্মীয়টিকে পাগড়ি এবং ভাড়ার টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়ে নিলাম। তারপর একটা মাসও কাটল না, মা, বাবা, ভাইদের কলকাতা থেকে নিয়ে এলাম। ওরা মাধুরীদের দেখে অবাক। কি অদ্ভুত কাণ্ড, ওরা মাধুরীদের এত কাছে পেয়েও যুদ্ধ ঘোষণা করল না। শুধু বলল, যাক বাবা, এক ঘর চেনা জানা মানুষ পেয়ে বাঁচলাম। তারপর দেখা যেতে লাগলো আমার মা বাবা মাধুরীর মা বাবার সঙ্গে খাড়ে রামকৃষ্ণ মিশনে গীতা পাঠ শুনতে যাচ্ছেন। আর আমরা, অর্থাৎ মাধুরী, সুব্রতা, আমি আর আমার 2 ভাই তপু এবং তনু কোনো ছুটির দিন চলে যেতাম পুনে, কখনো এলিফ্যান্টা কেভে, কখনো জুহু বিচে, কখনো বা 2-3 দিনের জন্য গোয়ায় কি অজন্তা ইলোরায়। তাছাড়া যদিও মাধুরী এবং আমার অফিস বম্বে শহরের দক্ষিণে এবং উত্তরে, একেবারে পরস্পরের উল্টো দিকে, তবু ইচ্ছে থাকলে কি না হয়, ছুটির পর আগে থেকে একটা জায়গা ঠিক করে আমরা দেখা করি। মাধুরী বলে, দেখো, এভাবে ঠিক জমছে না। ওর কথাটা বুঝতে না পেরে আমি জিজ্ঞেস করি, কিভাবে? এই ঝগড়াঝাটি না করে জাস্ট লাইক গুড নেবার্স আমরা যে আছি, এতে কোনো চার্ম নেই। কলকাতায় 10 বছর লড়াই করে করে হ্যাবিট এরকম হয়ে গেছে যে। ঠিক বলেছ, লোকসভায় অপোজিশন না থাকলে সেশন জমে না। ওয়ার্ডটা ডিক্লেয়ার করব কি নিয়ে? কল, জল, ইলেকট্রিক মিটার সবই তো আলাদা। তাই তো ভেবে বললাম, এক কাজ করা যাক, ঝগড়ার কোনো সাবজেক্ট বার করা যায় কিনা সেটা খুঁজতে থাকো, আমিও বার করতে পারি কিনা দেখি। মাধুরী বলল, ঠিক আছে। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল।
এর মধ্যে যুদ্ধ বাঁধাবার মতো আর কোনো বিষয়বস্তু বা অছিলা খুঁজে বার করতে পারিনি আমরা। তবে আমার মাথায় অন্য একটা পরিকল্পনা এসেছে। একদিন ছুটির পর ব্যান্ড স্ট্যান্ডে সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে বললাম, দেখো মাধুরী, তুমি যদি হেল্প করো ঝগড়ার একটা ব্যবস্থা হতে পারে। মাধুরী দু চোখে কৌতূহল নিয়ে তাকালো। কি সাহায্য চাও? বললাম, যদি সাহস দাও বলবো। দিলাম সাহস। তুমি এক ফ্ল্যাটে থাকো, আমি আর এক ফ্ল্যাটে। কল, জল, ইলেকট্রিসিটি কিছুই কমন নয়। যদি পার্মানেন্টলি আমাদের ফ্ল্যাটে চলে আসো তাহলে, মানে কাছাকাছি থাকলে, ঝগড়া কি আর একটা বাঁধানো যাবে না? থমকে দাঁড়িয়ে গেল মাধুরী। এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে। তার ফর্সা মুখে ধীরে ধীরে রক্তের উচ্ছ্বাস খেলে যেতে লাগলো। ঠোঁট কামড়াতে কামড়াতে আমার কাঁধের কাছে পিঁপড়ের কামড়ের মতো কুট করে একটা চিমটি কাটল সে। তারপর আবছা ফিসফিসে গলায় বলল, হেই মতলব। তার চোখে জোনাকির মতো হাসির ঝিকমিক করতে লাগলো। আমি দুহাত জোর করে বললাম, এছাড়া আর কোনো উপায় নেই। তোমার সঙ্গে ঝগড়া করতে না পারলে আমি বাঁচব না। বলো রাজি কিনা? একটু চুপ করে থেকে মাধুরী বলল, রাজি। বলেই কুট করে দ্বিতীয় চিমটিটি কাটল। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।